তো মোটামুটি দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা, সবাইকে তো মিউট করে দেওয়া দরকার। দাদা দাদা, একটা কথা বলার ছিল। কি কথা আবার শুরুতে? দাদা, ওই যে মানে বোর্ড ক্যামেরাটা আপনার বাম দিকে একটু সরালে ভালো হতো না? বাম দিকে? না মনে হয়, কারণ আমি এই পাশে দাঁড়াই তো। এই পাশে দাঁড়ালে এদিক এদিক পর্যন্ত আসতে গেলে তখন আমার এদিকে একটু লাগে আর কি। বুঝতে পারছেন? ওকে দাদা, এটা বুঝতে আমি পারছি। এটা আমি হিসাব করেই এভাবে রাখছি। আচ্ছা, আমরা রেকর্ড যেহেতু শুরু হয়ে গেছে, ক্লাস শুরু করে দিচ্ছি। আমি সবাইকে একটু মিউট করে দিই। যদি ভবিষ্যতে আপনাদের ভিতরে কেউ যদি জয়েন করেন তখন আবার স্যাঁচা স্যাঁচা করবে, তাই না? হুম, দিলাম মিউট করে। এইভাবে বোবাই থাকেন। আমি কিন্তু আপনাদেরকে বোবা রাখার পক্ষে না আর কি। বোবা রাখতে হচ্ছে আপনাদের। এত করে বলার পরও অনেকে এই বিষয়টা একটু খেয়াল করেন না আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো দেখা যাচ্ছে এই লেখাগুলো? নিশ্চয়ই দেখা যাওয়ার কথা। আমি যদিও ডিসপ্লেতে ক্লিয়ার দেখতে পাচ্ছি, আমার মনে হয় আপনারাও ক্লিয়ার দেখতে পাবেন। তো এই হচ্ছে পাওয়ার সিস্টেম পার্ট টুর ক্লাস নাম্বার 8 এর শীট, সেলফ প্রোটেকশন অফ ট্রান্সফর্মার অ্যান্ড প্রোটেকশন ম্যাথ। তো আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই অঙ্কগুলোই সাধারণত পরীক্ষার হলে আসে। আমরা শুরুতে থিওরি শিখবো, মানে প্রোটেকশনের যে সেলফ প্রোটেকশন ট্রান্সফর্মারের, সেটা থিওরি শিখবো। তারপরে আমরা হচ্ছে এতদিন যে ডিফারেন্সিয়াল বা মাস প্রাইস সার্কুলেটিং কারেন্ট সিস্টেম যে ট্রান্সফর্মারের জন্য পড়াশোনা করেছি, থিওরি, সেই থিওরির আলোকে আজকে কিছু অঙ্ক করব, যেটি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে যে সিটি রেশিওর যে অঙ্কটি এসেছিল, আপনাদের মনে হয়েছে অঙ্কটি সিটির, আসলে অঙ্কটি সিটির না। এটার রিলেটেডই অঙ্ক আর কি। তো এই অঙ্কগুলো আমরা আজকের ক্লাসে করার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে, যে ফেইলিউরস অকার ইন ট্রান্সফর্মার। তো একটা ট্রান্সফর্মারে কি কি ফেল হতে পারে, কি কি ধরনের ফেল থাকে, মানে ট্রান্সফর্মার কেন হচ্ছে যে নষ্ট হয়ে যেতে পারে। আমরা তো ভালো ট্রান্সফর্মার ব্যবহার করেছি, হঠাৎ করে দেখা যাচ্ছে ট্রান্সফর্মার ফেল করেছি। বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে এনার্জি প্যাক এর ট্রান্সফর্মার, এবং আর আরেকটা কোম্পানি আছে, খুব সম্ভবত ইন্ডিয়ান, এটার নামটা আমার ঠিক মনে আসতেছে না। এই ধরনের ট্রান্সফর্মার গুলো বেশি টিকে না আর কি। বছর 2 বছর পরে আগুন ধরে পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই জন্য আমরা অলরেডি হচ্ছে ট্রান্সফরমার কেনার ক্ষেত্রে এনার্জি প্যাককে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে ব্ল্যাক লিস্ট করে রেখেছে। মানে তাদের থেকে আর ট্রান্সফরমার কিনা যাবে না আর কি। তো তাদের যেখানেরই ট্রান্সফরমার দিয়েছে সেখানেরই আছে পুড়ে গেছে। তো এই জন্যই বেসিক্যালি এই যে পুড়ে যাচ্ছে ট্রান্সফরমার, নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো তো আমার দেশীয় একটা কোম্পানি, দেখা যাচ্ছে সেই যদি উঠতো, তাহলে বিদেশে যে টাকা পাচার হয়ে যাওয়া, যেটাকে বলি আমরা, আমাদের দেশের টাকা বিদেশের মাটিতে চলে যাচ্ছে, সেই জিনিসটা রোধ হতো, নিজের দেশের টাকা নিজের দেশেই থাকতো। তো নিজের প্রতিষ্ঠান, তাদের লেগিংসটা কোথায়, তারা কোন কোন জায়গায় সাধারণত হচ্ছে নজর দেওয়া উচিত তাদের। তো এই বিষয়গুলো একটা ছোট্ট সামারি আমরা আজকে দেখবো, যে কেন ট্রান্সফরমার ফেল করে, কি কারণে। নাম্বার ওয়ান, ওভারহিটিং। যদি কোনো ট্রান্সফরমার হিট বেশি হয়ে যায়, ওভারহিট হয়ে যায়, তখন ট্রান্সফরমারটা পুড়ে যায় বা আগুন ধরে যায়, নষ্ট হয়ে যায়। এখন এটা ওভারহিটিংটা কেন হয়? ডিউ টু ওভারলোড। ট্রান্সফরমার দেখা যাচ্ছে 20 MVA এর একটা ট্রান্সফরমার, কিন্তু আপনি দেখা যাচ্ছে যে 25 MVA এটার ভিতর দিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে এটা কি করতেছেন? আপনি ওভারলোড করলেন। তো ওভারলোড করলে আপনার যে কয়েলগুলো থাকবে, কয়েলগুলো বেশি গরম হয়ে যাবে, এবং বেশি গরম হয়ে সেখানের ইনসুলেশন ব্রেকডাউন ঘটে আগুন ধরে যেতে পারে। এটা একটা কারণ। শর্ট সার্কিট, কখনো ট্রান্সফরমারে যদি শর্ট সার্কিট সংঘটিত হয়, ওয়েন্ডিং থেকে ওয়েন্ডিং এ, ওয়েন্ডিং থেকে কোরে, কোর থেকে বিভিন্ন জায়গায়, এভাবে যদি শর্ট সার্কিট সংঘটিত হয় ভিতরে অথবা বাইরে, তখন গিয়েও ট্রান্সফরমার ওভারহিটিং হয়ে আপনার নষ্ট হয়ে যেতে পারে। কুলিং সিস্টেম ফেলুর, এমনও হতে পারে যে ট্রান্সফরমারের যে ফ্যানগুলো দেওয়া আছে সেই ফ্যানগুলো নষ্ট হয়ে বসে আছে, কিন্তু যারা হচ্ছে অপারেশনের দায়িত্বে আছেন তারা এটা মনিটরিং করেননি, রেগুলার দেখেননি, ইন্সপেকশন করেন নাই, সেক্ষেত্রেও ট্রান্সফরমার নষ্ট হয়ে যেতে পারে। এই হলো ওভারহিটিং। এখন আসেন ইন্টারনাল ফল্ট। ইন্টারনাল ফল্ট অর ওয়াইন্ডিং শর্ট সার্কিট, এই জিনিসটা কি আপনারা সবাই বুঝতেছেন, দেখেই বুঝে যাচ্ছে যে ইন্টারনাল ফল্ট মানে হচ্ছে ভিতরের যে তার ফল্ট গুলো আছে, সেই ফল্ট গুলো কি কি থাকে ট্রান্সফরমারে, কি কি ফল্ট সংঘটিত হয়। ট্রান্সফরমারের ভিতরে ফেজ টু গ্রাউন্ড অর আর্থ ফল্ট সংঘটিত হয়, মানে কোনো একটা যে আমরা ওয়াইন্ডিং করলাম, এই ওয়াইন্ডিংটা কোথায়? কোরের উপরে করেছি, তাই না? কোরের গায়ের উপরে। তো ওয়াইন্ডিং এর যে
কয়েলের যে গায়ের উপর যে ইনসুলেশন, এই ইনসুলেশনটা যদি কোনো কারণে নষ্ট হয়, সে নষ্ট হয়ে গেলে কোথায় গিয়ে লাগবে? এই কয়েলটা বডির সাথে গিয়ে লাগবে, ট্রান্সফরমারের কোরের সাথে লাগবে। তো কোরের সাথে লাগলে, কোর যেহেতু বডির সাথে লাগানো, তার মানে আলটিমেটলি বডিটা যেহেতু আবার গ্রাউন্ডিং করা, তার মানে কয়েল কোথায় চলে গেল? গ্রাউন্ডে চলে গেল। এইভাবেই ফেস টু গ্রাউন্ড অথবা আর্থফল সংগঠিত হতে পারে। ফেস টু ফেস, দুইটা ওয়াইন্ডিং এর ভিতরে এই ফেজের সাথে ওই ফেজের এভাবে শর্ট হয়ে যেতে পারে। ওয়াইন্ডিং টু ওয়াইন্ডিং, ফেস টু ফেস, এই জিনিসগুলো শর্ট হতে পারে। টার্ন টু টার্ন, একটা প্যাচের সাথে আরেকটা প্যাচ ইনসুলেশন ফেল করে লেগে যেতে পারে। লস অফ অয়েল অর অয়েল লিকেজ, তেল কমে গেছে, দেখা যাচ্ছে কোনো কারণে লিকেজ আছে, ফুটা আছে, আপনারা খেয়াল করেননি, তেল কমতে 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 এমন নিচে নেমে গেছে যার কারণেও ট্রান্সফরমার ফেল করে যেতে পারে। এই জিনিসটার নাম প্রায় শুনবেন আপনারা, থ্রো ফল্ট। এই থ্রো ফল্ট শব্দটা আমি নিজেও শুরুর দিকে বুঝতাম না, যে পিজিসিবি তে যখন চাকরি করি তখন প্রোটেকশনের স্যারেরা আসতেন, এসে বলতেন যে ট্রান্সফরমারটা তো থ্রো ফলে ট্রিপ করছে। হ্যাঁ, ওই থ্রো ফলটাকে বলতে গিয়ে ট্রু ফল বলতো। এখন খুব কনফিউশনে পড়তাম যে থ্রো ফল জিনিসটা কি। থ্রো ফল জিনিসটা তো কখনো নামেই শুনি নেই, আর্থ ফল নাম শুনছি, ওভার কারেন্ট শুনছি, থ্রো ফল্ট জিনিসটা কি? তো এই থ্রো ফলটা আপনাদেরকে বুঝতে হবে, যে থ্রো ফল মানে হচ্ছে ফল্ট আউটসাইড দ্য প্রোটেকশন জোন অফ ট্রান্সফরমার বাট ফিট থ্রো দ্য ট্রান্সফরমার। এখন আমরা তো প্রোটেকশন জোন নিয়ে পড়াশোনা করেছি, যে কোনো একটা এরিয়াকে আমরা প্রোটেকশন জোন বিভিন্ন জোনে ভাগ করেছি, যেমন বাসবার প্রোটেকশন জোন, ট্রান্সমিশন লাইন প্রোটেকশন জোন, জেনারেটর ট্রান্সফরমার ইউনিট প্রোটেকশন জোন, এইভাবে ভাগ করেছি, নিশ্চয়ই পূর্বের ক্লাসগুলোতে আপনারা দেখেছেন। তো এই যে প্রোটেকশন জোনগুলোতে যে ভাগ করলাম, এই প্রোটেকশন, মনে করেন ট্রান্সফরমারটা যেখানে বসানো আছে সেইখানের ফল্ট না, বাইরের ফল্ট, কিন্তু এই ফল্ট কারেন্টটা গেছে কোথায়? এই ট্রান্সফরমারের ভিতর দিয়ে গেছে। তো অন্যের ফল্ট, কিন্তু ফল্ট কারেন্টটা যদি ট্রান্সফরমারের ভিতর দিয়ে যায়, তখন ট্রান্সফরমারকে নষ্ট করে দিয়ে যেতে পারে। তো এই ধরনের ফল্টকেই বলা হয় সাধারণত থ্রো ফল্ট। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট একটি টার্মস। ইনসিপিয়েন্ট ফল্ট, এই ইনসিপিয়েন্ট ফল্ট গুলো কি? এটাকে আসলে এক নামে নাম করেছি আর কি, অনেকগুলো ফল্টকে ইনসিপিয়েন্ট ফল্ট বলে। তো ইনসিপিয়েন্ট ফল্ট কাকে বলে? কখনো যদি পরীক্ষায় শর্ট কোশ্চেনে আপনারা দেখেন, এমসিকিউ তে দেখেন যে কোনটি ইনসিপিয়েন্ট ফল্ট, তখন এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখলেই অ্যান্সার করে আসতে পারবেন। These are internal fault which does not cause immediate hazard but may leads to major fault if not taken care। মানে সাধারণত এগুলো মেজর ফল্ট না, খুব স্লোলি এই ফল্ট গুলো সংঘটিত হয়, কিন্তু আপনি যদি এই জিনিসগুলোকে যদি আমলে না নেন, তাহলে এমন বড় ঘটনা ঘটায় ফেলবে তারা, যার কারণে পুরো ট্রান্সফরমারটা নষ্ট হয়ে যাবে। এই ধরনের ফল্টগুলোকে ইনসিপিয়েন্ট ফল্ট বলে, মানে ধীরে ধীরে এটা হয় আর কি। যেমন ইন্টারলেমিনেশন শর্ট সার্কিট অফ কোর ইনসুলেশন ফেলুর, যে ট্রান্সফরমারের যে কোর আছে, আপনারা জানেন যে ট্রান্সফরমারের কোর কিন্তু পাতলা পাতলা শীটে পরিণত করে জোড়া লাগানো, তাই না? একটা সলিড লোহার টুকরা নিয়ে তার গায়ের উপরে আমরা কিন্তু তার পেঁচাই না, লোহার টুকরাকে আমরা পাতলা 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 শীটে পরিণত করি। এই যে পাতলা পাতলা শীট, একটা শীট এর গায়ের উপরে আমরা লেমিনেশন করে দিই। লেমিনেশন মানে একটা প্রলেপ লাগিয়ে দিই, ইনসুলেশনের প্রলেপ, যেন আরেকটা শীটের সাথে যেন সে না লাগে। যদিও এদেরকে আমরা একসাথে রাখছি, এক বোন্দা করে রাখছি, কিন্তু একটা আরেকটা কোরের সাথে কিন্তু লাগে না, আলাদা আলাদা করে রাখা হয়। কেন রাখা হয় আপনারা জানেন সবাই, হ্যাঁ, হিস্টেরিসিস লস, কোর লস, কত কি আছে, সেগুলো আমরা না হয় পরে শিখবো। কিন্তু এই যে কোরের যে ইনসুলেশন, সেই ইনসুলেশনটা কি করে যেতে পারে? লেমিনেশনটা ফেল করে যেতে পারে। আমার ধারণা এনার্জি প্যাকেট ট্রান্সফরমার নষ্ট হওয়ার পিছনে এই সবচেয়ে বড় দায়ী আমার মনে হচ্ছে এই জিনিসটা, যে কোরের ইনসুলেশন কি করে যাচ্ছে? ফেল করে যাচ্ছে। কয়েলেরও কিছু না, কারোর কিছু না, কিন্তু কোর, একটা কোরের সাথে আরেকটা কোরের যে লেমিনেশন, এটা কিন্তু পারফেক্টলি হতে হয়। এই লেমিনেশনটা যদি কোনো কারণে গলে ফেল করে যায়, একটা কোর আরেকটা কোরের সাথে যদি লেগে যায়, তখন এই ফলগুলোকে আমরা বলবো ইনসিপিয়েন্ট ফল্ট। এটা ফাইনালি গিয়ে একটা মারাত্মক রূপ ধারণ করে, মানে কোরের ভিতরে হচ্ছে যখন শর্ট সার্কিট সংঘটিত হয়, কোর টু কোর যখন লেগে যায়, তখন তার ভিতরে এডি কারেন্ট সহ, হিস্টেরিসিস লস সহ বিভিন্ন লস কম্পোনেন্টের মান বেড়ে গিয়ে হঠাৎ করে ট্রান্সফরমারকে বেশি গরম করে আপনার ফেল করায় দিতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে লো অয়েল লেভেল। লো অয়েল লেভেল হচ্ছে আপনার, সবাই বুঝেন, ট্রান্সফরমারের তেল যদি কমে যায় হঠাৎ করে, বা ধীরে ধীরে যদি কমতে থাকে, আপনারা যদি খেয়াল না করেন, তখন যে ফেল সংঘটিত হয় সেটাও ইনসিপিয়েন্ট ফলের অন্তর্গত। ব্লকেজ ইন অয়েল ফ্লো পাথ,
এই যে তেল যে সার্কুলেট হবে, আপনারা জানেন সবাই যে থার্মোসাইফুন অ্যাকশন বলে একটা অ্যাকশন আছে, আপনারা ট্রান্সফরমারে এই বিষয়টা পড়ে থাকতে পারেন। থার্মোসাইফুন অ্যাকশন মানে ট্রান্সফরমারের যে এই যে আপনার মেইন ট্যাঙ্কটা থাকবে, এই ট্যাঙ্কের তেলটা গরম হবে। তো গরম হয়ে সে উপরের যে একটা পাইপ আছে, এই পাইপে উঠবে, মানে পাইপে আসবে, এসে এইখানে রেডিয়েটর আছে, এই রেডিয়েটর দিয়ে সে ঝিরি ঝিরি করে নিচের দিকে পড়বে, নিচের দিকে পড়ে আবার সে এই নিচের ট্যাঙ্কিতে এখানে ঢুকবে। এই উপরের এখান থেকে গরম তেল এইভাবে করে রেডিয়েটরে যাবে, আবার রেডিয়েটরে ঠান্ডা হয়ে ফ্যান দিয়ে হোক, প্রকৃতির বাতাস দিয়ে হোক, ঠান্ডা হয়ে সে আবার নিচে আসবে। এই যে উপরের তেল নিচে গেল, আবার এই ট্যাঙ্কে ফিরে আসলো, আবার এখান থেকে গরম হয়ে উপরে গেল, এই যে প্রক্রিয়া, এই যে অয়েল সার্কুলেশনের যে প্রক্রিয়া, সেই অ্যাকশনটার নাম হচ্ছে থার্মোসাইফুন অ্যাকশন। এই থার্মোসাইফুন অ্যাকশনের মধ্যে এই পাতের মধ্যে যদি কোনো ব্লকেজ তৈরি হয়, যে এখানে একটা ব্লক তৈরি হলো, মানে ময়লা টয়লা জমে এখানে ঘাত তৈরি হলো, তেল আর যেতে পারলো না, তো আপনি উপরে থেকে তো বুঝবেন না যে ভিতরে এই জায়গায় রাস্তা যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তো সেই এই ধরনের ব্লকেজ তৈরি হলো অয়েল ফ্লোর পাতের মধ্যে, তখনও এই ইনসিপিয়েন্ট ফল্ট বলে সেটাকে ধরে নেওয়া হয়, এবং একসময় সেটা ট্রান্সফর্মারকে ডেস্ট্রয় করার জন্য প্রচুর ভালো ভূমিকা রাখে, মানে ট্রান্সফর্মার নষ্ট করে দিতে পারে আর কি। তাহলে আমরা ইনসিপিয়েন্ট ফল্ট সম্পর্কে শিখলাম। তাহলে ট্রান্সফর্মার ফল্ট হওয়ার 4টা কারণ আমরা দেখলাম। কি কি কারণ সেগুলো? ইনসিপিয়েন্ট ফল্ট, থ্রু ফল্ট, তারপরে হচ্ছে ইন্টারনাল ফল্ট আর ওয়াইন্ডিং শর্ট সার্কিট ফল্ট, আর একটা হচ্ছে ওভারহিটিং। তো এই ট্রান্সফর্মার গুলো যদি এই 4টা ধরনের ফল্ট না হয়, তাহলে ট্রান্সফর্মার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আচ্ছা, এখন আসেন সেলফ অর ওন প্রোটেকশন অফ ট্রান্সফর্মার। আমরা তো ট্রান্সফর্মারের প্রোটেকশন, অল্টারনেটরের প্রোটেকশন, লাইনের প্রোটেকশন, জেনারেটরের প্রোটেকশন, প্রচুর প্রোটেকশন নিয়ে পড়াশোনা করেছি। ডিফারেন্সিয়াল প্রোটেকশন, ওভার কারেন্ট, আর্ক ফল, ডিস্টেন্স প্রোটেকশন, অনেক প্রোটেকশন নিয়ে পড়াশোনা হয়েছে। এখন ট্রান্সফর্মার নিজস্ব কিছু প্রোটেকশন আছে। ট্রান্সফর্মার নষ্ট হওয়ার আগে সে কিছু জিনিস চেষ্টা করে নিজে বাঁচার জন্য। এই ট্রান্সফর্মারের নিজস্ব যে প্রোটেকশন, সেটাকে বলা হয় সেলফ প্রোটেকশন বা ওন প্রোটেকশন। এই ট্রান্সফর্মারের সেলফ প্রোটেকশন কি কি আপনারা সবাই জানেন। বুকহলস রিলে, হ্যাঁ, এটা অনেকেই বুকলস বলে পড়ে, আসলে বুকলস না, বাংলায় অনেক বই এটা বুকলস লেখা আছে, আসলে এটা হচ্ছে বুকহলস, বুকহলস রিলে। তো অনেক সময় বুকহলস, বুকহলস শব্দটা মানে ধীরে ধীরে হচ্ছে পড়তে পড়তে অনেক সময় চলে আসে, যে অনেক সময় এটা অনেকে ভুল উচ্চারণ করে থাকে। তো সেজন্য বলে দিচ্ছি যে এটার নাম হচ্ছে বুকহলস রিলে। তো এই বুকহলস রিলে কেন ইউজ করা হয় ট্রান্সফরমারে? এই ট্রান্সফরমারের সেলফ প্রোটেকশন দুইটা, তার ভিতরে বুকহলস রিলে হচ্ছে একটা, আর একটা হচ্ছে পিআরডি, সেটা আমরা দেখবো। বুকহলস রিলে হচ্ছে দিস ইজ এ গ্যাস অ্যাকচুয়েটেড রিলে ইনস্টলড ইন দ্য পাইপ কানেক্টিং দ্য, কোথায়, কনজারভেটর অ্যান্ড মেইন ট্যাঙ্ক। মেইন ট্যাঙ্ক এবং কনজারভেটরের মধ্যখানের যে পাইপ, সেখানেই এই বুকহলস রিলেটাকে লাগানো থাকে। এটা একটা গ্যাস অপারেটেড ডিভাইস। গ্যাস অ্যাকচুয়েটিং মানে গ্যাস দ্বারা সে মানে অপারেশনে যায় আর কি, গ্যাস দ্বারা। এখন ট্রান্সফরমারের ভিতরে গ্যাস কই পাবেন? সেটা তো সিএনজির স্টেশনও না, আর হচ্ছে সেখানে হচ্ছে আপনার কোনো কি বলে যে আমরা গ্যাসের সিলিন্ডারও ঢুকায় রাখি নাই, তাহলে সেখানে গ্যাস তৈরি হবে কোত্থেকে? মনে রাখতে হবে ট্রান্সফরমারের ভিতরে তেল আছে, আর যেখানে তেল থাকবে, যেখানে এয়ার থাকবে, সেখানে কিন্তু গ্যাস তৈরি হতে পারে। তাহলে কিভাবে? তেল যখন গরম হবে, তখন তেল ডিকম্পোজ হবে। আমরা যদি একটু করে আমাদের রান্নার দিকে যদি তাকাই, আপনারা দেখবেন যে যখন আপনার পাতিল যখন ঠান্ডা থাকে, তখন যদি আমরা সয়াবিন তেল বা সরিষার তেল ঢেলে দিই, তখন কিন্তু তেল বোতলের ভিতরে যেরকম, ওখানেও সেম। কিন্তু যখনই আমরা হিট প্রয়োগ করি, তখন তেল কিন্তু বাষ্প হতে থাকে এবং নাকে চলে আসে, তাই না? নাকে লাগে, তাই না? তেল আসতেছে, তেল গরম হচ্ছে, বোঝা যায়। তাহলে এই যে গ্যাস ক্রিয়েট হলো, তেল যখন গরম হবে, তখন এই যে গ্যাস ক্রিয়েট যদি না হয়, তাহলে আপনার নাকে কিভাবে আসলো? এমন তো না যে আপনি নাকটা নিয়ে গিয়ে তেলের মধ্যে চুবিয়েছেন। তেল বাষ্পায়িত হয়ে গ্যাস ফর্মে ক্রিয়েট হয়ে আপনার নাকে এসেছে। ঠিক তেমনি আমাদের যে ট্রান্সফর্মার অয়েল, এটা যেহেতু তেল, তাহলে এইটা এমন পরিমাণ যদি হিট হয়, পাইরানল গুলো যদি এমন পরিমাণ হিট হয় যেটা তার মানে হিট রেঞ্জেরও বাইরে, তখন তার ভিতরে গ্যাস তৈরি হবে। এই গ্যাসগুলোর কারণেই এই বুকহলস রিলেটা ট্রিপ করবে। কিভাবে করবে আমরা মেকানিজম গুলো দেখবো। তার আগে আমরা একটু গুগলে গিয়ে হচ্ছে যে লাইভ বুকহলস রিলেটা কোথায় থাকে, যে ট্রান্সফরমারের হচ্ছে যে আপনার কি বললাম, কনজারভেটর
এবং মেইন ট্যাঙ্কের যে মধ্যখানে পাইপে থাকে এই জিনিসগুলো আমরা একটু দেখে আসবো। হোয়াইট ডিসপ্লের সুবিধা হচ্ছে নতুন করে জুম করার প্রয়োজন পড়েনি, অর্থাৎ আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন হলো কাজ। এই যে আচ্ছা, আপনারা লাইনে থাকবেন, আমাকে বোধহয় ক্লাসটা সেভ করে রিস্টার্ট দিতে হবে। এই প্রবলেমটা আমি কিছুদিন ধরে পাচ্ছি। আমি একটু ডেস্কটপে নিয়ে আগে। এখন আসছে। আজকে 23 জনের উপরে দেখি আর বাড়ে নাই। হুম, নিশ্চয়ই আমি যেটা বলেছি সেটাই হয়েছে, তাই না? সবাই ধরে নিছে আমার আজকে আর ক্লাস করা হবে না। কে কে আছে একটু দেখি। এর নাম হচ্ছে দেখা যায় বুকহাউস রিলে, নিশ্চয়ই দেখা যাওয়ার কথা। এই হচ্ছে বুকহাউস রিলে, আপনারা একটু দেখেন। হ্যাঁ, তো এটা এই ধরনের দেখতে হবে আর কি, মানে এই এইটার সাথে হচ্ছে একটা পাইপ লাগানো থাকবে, এদিক থেকে পাইপ লাগানো থাকবে। হ্যাঁ, গ্যাস অপারেটেড রিলে, এই যে এটার গায়ের উপরে লেখা আছে এটা হচ্ছে গ্যাস অপারেটেড রিলে, এটা গ্যাস দ্বারা অপারেট হবে। এখন এই জিনিসটা কিভাবে এই মানে কাজ করবে আমরা একটু বিস্তারিত দেখবো। এখানে দেখুন একটা টিক চিহ্ন দিয়ে দেওয়া আছে কনজারভেটর, এদিকে টিক চিহ্ন, তার মানে এই পাইপটা কনজারভেটরে গিয়ে লাগবে, আর এদিকের পাইপটা গিয়ে লাগবে হচ্ছে মেইন ট্যাঙ্কের সাথে। এখন আমরা এটা যদি একটা লাগানো চিত্র দেখি, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, আমরা এটা একটু দেখি। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বুকহাউস রিলে। এই যে দেখুন বুকহাউস রিলেটা কিভাবে লাগানো আছে। এটা হচ্ছে মেইন ট্যাঙ্ক, এই মেইন ট্যাঙ্কের এই যে দেখুন নিচে, আর এটা হচ্ছে কনজারভেটর, এই কনজারভেটর থেকে আসছে এই যে মিডলে এইভাবে লাগানো থাকে। তো এখন ট্রান্সফরমারের সেলফ প্রোটেকশনের একটা হচ্ছে এই বুকহাউস রিলে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আর কি। তো আমাদেরকে এই জিনিসটা আমরা একটু মিনিমাইজ করে রাখি, ক্লাসে চলে যাই। বাদন কুমার মজুমদার লিখছেন অ্যাবসেন্ট থাকার কারণ।
কি কারণ অ্যাবসেন্ট থাকার কি কারণ আমি কিন্তু জানি না। আমার অসুস্থতার কারণ এটা, সেটা ছাড়া তো আমি জানি না আর কিছু। হুম। ওরে সেকেন্ড উঠতেছে না। আচ্ছা যাই হোক, আমার জানা নাই, যে আমি কিন্তু জানি না আজকে অন্য কিছু আছে কিনা, বা কোনো দিবস বা কোনো কিছু পড়ছে কিনা সেটাও কিন্তু জানি না। হতেও পারে। ঠিক আছে। ক্রিকেটের জন্য মেবি। ক্রিকেট মানে কি, আজকে কি কোনো ক্রিকেট খেলা হয়? অনেকের জন্যই ক্লাসে অ্যাড হয়েছে। আচ্ছা, আজকে আজকে কি ক্রিকেট খেলা চলতেছে? এগুলা খেলে কি হবে? আচ্ছা যাই হোক, তো আমরা ওইদিকে না যাই। সেলফ অর ওন প্রোটেকশন। ট্রান্সফরমারের সেলফ প্রোটেকশন বললাম, যে বুকহলস রিলে। তো এটা একটা গ্যাস অপারেটেড ডিভাইস। আপনারা কিন্তু এই কথাগুলো আমি বারবার বলতেছি কেন, এগুলো কিন্তু পরীক্ষার হলে এমসিকিউ আকারে আসে। এই যে পিএসসি নিয়োগ টিয়োগ হয়েছে, দেখবেন যে এমসিকিউ আকারে, যদি ওটা প্রিলি হয় আগে, যদি দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট প্রশ্ন থাকে, বা বিভিন্ন জায়গায় যে এমসিকিউ প্রশ্ন ডিপার্টমেন্টের থাকে, তখন এই জিনিসগুলো কিন্তু আপনার খুব কাজে দিবে। যে বুকহলস রিলে কি অপারেটেড ডিভাইস? গ্যাস অপারেটেড ডিভাইস। কেমন? এটা কিন্তু ভুল করা যাবে না। বুকহলস রিলে হচ্ছে গ্যাস অপারেটেড ডিভাইস। এখন অনেকেই ভাবে যে ওইটা তো দুইটা তেলের মধ্যে, তেলের টাঙ্কির মধ্যে ডুবানো থাকে, তার মানে এটা হ্যাঁ অয়েল অপারেটেড ডিভাইস বলবে। এই এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আসেন আমরা তাইলে একটু বুকহলস রিলে নিয়ে একটু পড়াশোনা করি। তো বলেছিলাম কি, এটা আসলে কনজারভেটর এবং মেইন ট্যাঙ্কের মধ্যখানে লাগানো থাকে। ইটস প্রোভাইড প্রোটেকশন এগেইনস্ট অল কাইন্ডস অফ ইনসিপিয়েন্ট ফল্ট। তাহলে বুকহলস রিলে কি ধরনের প্রোটেকশন দেয়? অভ্যন্তরীণ যত কিছু আছে, ভিতরের যত ফল্ট আছে, এই ধরনের ফল্টের কারণে যে সে হচ্ছে কি করে, প্রোটেকশন দেয় তার অভ্যন্তরীণ ফল্টের জন্য। তো এই হচ্ছে চিত্র। হ্যাঁ, আমার ভাঙা হাতে হচ্ছে কোন রকম আঁকার চেষ্টা আর কি। কি বলে জানি, ভাঙা হাতে তরি বাইলাম নাকি কি জানি বলে গান টান আছে। তো এই ধরনেরই হ্যাঁ আঁকার চেষ্টা করেছি যে বুকহলস রিলে। তো ভিতরে কি ঘটনা ঘটে? ঘটনাটা হচ্ছে দেখুন, একটা মেইন ট্যাঙ্কের সাথে পাইপ লাগানো, আর একটা কনজারভেটরের সাথে লাগানো, তাই না? তো এখন প্রথমে ট্রান্সফরমারের তেল কিন্তু মেইন ট্যাঙ্কেই থাকে, কনজারভেটরে মনে করেন নাই। এটা হচ্ছে মানে অপারেটেড অবস্থায়, যখন অপারেশন হয়েছে তখনের অবস্থার চিত্র। তো কনজারভেটরে মানে মেইন ট্যাঙ্কে যে পানি ঢুকলো, এখন এই সরি তেল ঢুকলো, তারপর কনজারভেটরে উঠলো, ঠিক আছে? তো এইখানে সাধারণত এই যে আপনার ইয়াটা, এই এইখানে যে ফ্লোরটা, এই ফ্লোরটা মানে এই অয়েলের লেভেলটা সাধারণত একটু নিচে থাকে, মানে এই পর্যন্ত অয়েল ডুবানো থাকে। এই পর্যন্ত আমি যে রেড মার্ক করেছি এই পর্যন্ত মনে করেন অয়েল ডুবানো থাকে, বা এই পর্যন্ত অয়েল ডুবানো থাকে। তো এই যে ফ্লোট যেটা থাকে, এই ফ্লোট এটা একটু এইভাবে থাকে, মানে নিচের দিকে থাকে। তো যখন এই ফ্লোটটা, এই জিনিসটা, মানে ফ্লোট মানে হচ্ছে একটা বল আর কি, যে আপনারা সাগরের মধ্যে হচ্ছে ওই যে জাল ফেলে না, জালে যে সাদা সাদা যে জিনিসগুলো লাগায় জাল যেন বেশি থাকে বোঝা যায়, এই ধরনেরই একটা জিনিস আর কি ফ্লোট। তো এই ফ্লোটটা সাধারণত এইখানে থাকে, এইভাবে থাকে। তো যখনই কোনো কারণে হচ্ছে তেল, এদিকে ট্রান্সফরমারের যে তেল থাকবে, এই যে ট্যাঙ্কির মধ্যে যে তেল, তেল আয়তনে গরম হলে কি হয়? আয়তনে বৃদ্ধি পায়। যে কোনো তেল হোক বাতাস হোক, গরম হলে আয়তনে বৃদ্ধি পায়। তাহলে এখানে যে ট্রান্সফরমারের ভিতরে যে তেল ছিল, এই তেলগুলো গরম হয়েছে। গরম হয়ে যাওয়ার কারণে সে আয়তনে বৃদ্ধি পেয়ে এই ট্যাঙ্কের দিকে, যেহেতু যাওয়ার রাস্তা আর কই, এই একটাই পাইপ, তাহলে এদিকে প্রেসার দিয়েছে। তো এদিকে প্রেসার দিলে এই তেল এইভাবে করে বাড়তে থাকবে, ঠিক আছে, বাড়তে থাকবে। তো তেল যদি বাড়তে থাকে তাহলে এই ফ্লোট এটাকে কি করবে? ফ্লোট এটাকে ঠেলতে ঠেলতে উপরে নিবে। তো ফ্লোট এটা ঠেলা খেতে খেতে এরকম হয়ে গেছে। যখন এটা পুরোটা তেলের মধ্যে ডুবে গেল, ফ্লোটটা এরকম হয়ে গেল। তো ফ্লোট এরকম হয়ে যাওয়ার সাথে সাথে এইখানে একটা মার্কারি সুইচ আছে। মার্কারি সুইচ মানে কি? মার্কারি সুইচ মানে হচ্ছে মূলত এটা মার্কারি
আপনারা জানেন মানে পারদ আর কি, যে পারদের একটা সুইচ, এই জিনিসটা এরকম, মনে করেন একটু অংশ পারদে ডুবানো, ঠিক আছে? এই এই জায়গাটা হচ্ছে পারদ। কোন একটা ছোট্ট একটা জিনিস নেন, মানে বক্স জাতীয় একটু অংশ আপনি পারদ দিয়ে রাখেন, এইখানে একটা সুইচ দিলাম, এইখানে একটা টার্মিনাল দিলাম, এখানে একটা টার্মিনাল পরিবাহী। এখন দেখেন তো এই পারদ আর এই পরিবাহীর মধ্যে একটা গ্যাপ আছে না? গ্যাপের কারণে লাগতে পারতেছে না। এখন কেউ যদি মনে করেন এই পারদ এটাকে যদি এরকম বাঁকা করে দেয়, বাঁকা করে কিভাবে আমরা একটু দেখি বাঁকা কিভাবে করে। এরকম বাঁকা যদি করে দেয় তখন কি হবে? এইখানে পারদ পূর্ণ হয়ে যাবে না, জিনিসটা এরকম হবে না? বাঁকা হয়ে গেলে পারদ এটা কি এখানেও লাগবে, এখানেও গিয়ে লাগবে, তখন এই মাথা এই পারদের মাধ্যমে এই মাথার সাথে শর্ট হয়ে যাবে। এই দুই মাথা তখন পারদের কারণে কি হবে? শর্ট হবে। ঠিক তেমনি এই সুইচটা এইভাবে বাঁকাই আছে, ঠিক আছে, বাঁকাই আছে, কিন্তু যখন আপনার এই ফ্লোটটা গিয়ে এখানে গিয়ে ঠেলবে, এখানে গিয়ে যখন বাড়ি দিবে, তখন এইখান থেকে পারদ গিয়ে এই এই সুইচটার সাথে গিয়ে লাগবে। এর আগ পর্যন্ত যখন এই ফ্লোটটা গিয়ে ঠেলবে না, তখন এই পারদটা লাগতে পারে না। কিন্তু যখনই হচ্ছে এই ফ্লোটটা গিয়ে এভাবে ঠেলবে, তখন এখানে পারদটা গিয়ে এই এই মাথার সাথে তো লেগে আছে পারদ আগে থেকে, এই মাথার সাথেও লেগে যাবে। যখনই লেগে যাবে তখন এই দুটো টার্মিনাল কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। তো এখন আপনি যদি এইখানে একটা প্লাস দিয়ে রাখেন, মানে কোনো একটা ব্যাটারি আমরা ধরি, হ্যাঁ, এই হচ্ছে একটা ব্যাটারি, ব্যাটারির প্লাস টার্মিনালটা আপনি এই জায়গায় লাগিয়ে রাখলেন। তো এখন প্লাস টার্মিনালটা আগে এই মাথা পর্যন্ত ছিল, যখনই এই ফ্লোটটা গিয়ে এখানে বাড়ি দিল, এটা শর্ট হলো। এটা শর্ট হওয়ার সাথে সাথে এই যে প্লাসটা কোথায় চলে আসলো? এখানে আসলো না? এখন যদি আপনি এখানে একটা অ্যালার্ম বাজান, একটা বাজার যদি বাজান, তো বাজারের প্লাসে নিয়ে গিয়ে এটা যদি দেন, আর মাইনাসটা যদি আগে থেকেই যদি দিয়ে রাখেন বাজারকে, তাহলে এই বাজারটা বা অ্যালার্মটা কি বাঁচতে থাকবে না? এই কাজটাই আমরা করি সাধারণত, এই দুটো টার্মিনাল থেকে আমরা অ্যালার্ম সার্কিটে নিয়ে যাই। মানে যে কোনো কারণে যদি এইখানের তেলটা বাড়তে বাড়তে যদি এইখানে যদি বাড়ি দেয়, ফ্লোটটা এভাবে গিয়ে যদি লেগে যায়, তখন এই দুটো টার্মিনাল মার্কারি সুইচের এই দুই টার্মিনালটা শর্ট হয়। আর শর্ট হওয়ার সাথে সাথে এইখানে যদি কোনো প্লাস ঢুকায় রাখি, সেটা এইখান দিয়ে বের হয়ে আসে শর্টের কারণে। আর এইটার সাথে একটা অ্যালার্ম সার্কিট লাগিয়ে রাখি, অ্যালার্মের মাইনাসটা আগে থেকে দিয়ে রাখবো, প্লাসটা এইভাবে করে ঘুরে যদি এখানে আসে, সাথে সাথে অ্যালার্মটা বেজে উঠবে। মানে বুকহলস অ্যালার্ম। আপনার কন্ট্রোল রুমের মধ্যে অ্যালার্ম বাজলো, আপনি যখন তাকিয়ে দেখলেন যে একটা জিনিস জ্বলছে নিচ্ছে এবং লেখা আছে বুকহলস অ্যালার্ম, মানে কি এই জিনিসটা অন হয়েছে। আর এটা কখন অন হবে? যখন তেলের গরম হতে 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 যখন লেভেলটা অতিরিক্ত মাত্রায় অনেক উপরে উঠে যাবে, তখন তেলের এই অ্যালার্মটা বাজবে। এখন আপনি করলেন কি? ও বুকহলস অ্যালার্ম, এটা তো নামেই শুনি নাই বুকহলস এর নাম, তুত ঘুমাইনি, বুকহলস অ্যালার্ম টালার্ম বাদ। আপনি করলেন কি? অ্যালার্মটাকে বন্ধ করে দিয়ে ঘুম দিলেন, ঠিক আছে? ততক্ষণে ট্রান্সফরমার তো এমনিতেই তেল গরম হয়ে উপরে উঠছে। এখন সে চিন্তা করলো যে আমার মালিক তো কোনো অ্যাকশন নিচ্ছে না, তাহলে আরো গরম হই। সে গরমের তেলের মধ্যে আরো গরম হচ্ছে, যখন আরো গরম হচ্ছে, তখন তেল ডিকম্পোজ হওয়া শুরু শুরু হলো। ডিকম্পোজ মানে হচ্ছে তেলের ভিতরে, যে বললাম ওই যে আপনার পাতিলের মধ্যে হচ্ছে তেল গরম হচ্ছে, তার ভিতরে আরো যদি আগুন দিয়ে রাখেন, গরম হতে 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 গ্যাস ক্রিয়েট হলো। ডিকম্পোজিশন বলে এটাকে, মানে তেলের অণুগুলো ভেঙে যাওয়া। তেলের অণুগুলো জোড়া লাগাকে বলা হয় কম্পোজিশন, আর ভেঙে যাওয়াকে বলা হয় ডিকম্পোজিশন। তো তেলের অণু যখন ভেঙে যায়, ভেঙে গিয়ে যখন গ্যাস তৈরি হয় সেখান থেকে, সেই প্রচুর পরিমাণে ট্যাঙ্কের এই মাথায় গ্যাস তৈরি হলো। তো গ্যাসগুলো যাবে কোথায়? তো তখন তারা করলো কি, এই গ্যাসগুলো এই রাস্তা দিয়ে আসলো বাইরে যাওয়ার জন্য। আর এইখানে একটা আছে ফ্লাপ। ফ্লাপ মানে কি জিনিস? এটা সাধারণত এইভাবে না, এটা এরকম ছিল, মানে শুরুতে সে ছিল এরকম, এই ফ্লাপটা ছিল এরকম, ঠিক আছে? মানে এই এই রাস্তার মধ্যে বন্ধ আর কি, ব্লক। তো যখনই এখান থেকে প্রচুর গ্যাস আসলো, এই গ্যাস কি করলো? এই ফ্লাপটাকে জোর করে ঠেলে এইখানে নিয়ে গেল। ঠেলে কোথায় নিয়ে গেল? এইভাবে করে, যেহেতু গ্যাস আসতেছে, তাহলে গ্যাসের তো একটা শক্তি আছে, সেই গ্যাসের প্রেসারে করলো কি, এই ফ্লাপটাকে এইভাবে ছিল জিনিসটাকে এরকম করে ঠেলে দিল। আর এরকম করে ঠেলতে গিয়ে তার এই লিভারটা এইভাবে ছিল, এইটা গিয়ে এই মার্কারি সুইচটাকে এইখানে লেগে অন করে দিল, ঠিক আছে? মানে জিনিসটা ছিল আগে এরকম, আমি রেড কালার দিয়ে আঁকছি, আপনারা খেয়াল করবেন, এই এই এই, ঠিক আছে? এইখানে হিন্স করা ছিল, জিনিসটা ছিল এরকম।
যখন এখান থেকে গ্যাস আসলো, প্রচুর গ্যাসের স্পিড এসে এই জিনিসটাকে এখানে ঠেললো, ফ্লাপটাকে ঠেললো। ফ্লাপটাকে ঠেলার সাথে সাথে ফ্লাপটা এরকম করে সোজা হয়ে গেল। সোজা হয়ে গেলে এই মাথাটা কি হবে, এই মাথাটা এইভাবে করে উপরে উঠবে, উপরে উঠে এটাকে লাগিয়ে দিল এই জায়গাটাকে। তখন এখানে লাগার সাথে সাথে এই দুইটা মাথা আবার শর্ট হয়ে গেল না? মার্কারি সুইচের ধরন তো এরকম, কেউ যদি বাড়ি দেয় মার্কারির মাধ্যমে, পারদের মাধ্যমে দুই মাথাটা কি হয়, শর্ট হয়ে যায়। তো শর্ট যদি হয়ে যায়, এই শর্ট দুই মাথাকে আমরা ট্রান্সফরমারের যে ট্রিপ সার্কিট আছে, আপনারা অলরেডি জানেন যে সার্কিট ব্রেকারকে অফ করে দেওয়ার জন্য যে ট্রিপ কয়েল, ওই ট্রিপ কয়েলে এই দুইটা মাথায় নিয়ে গিয়ে মানে আমরা অপারেশনটা করিয়ে দিব, মানে ট্রিপ কয়েলের মধ্যে সাপ্লাইটা এই দুই মাথা দিয়ে দিয়ে দিব। ঠিক আছে, জাস্ট একটা ট্রিপ কয়েলে কিভাবে সাপ্লাইটা দিচ্ছে আপনারা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। আমি অলরেডি বুঝিয়েছিলাম। এই হচ্ছে সার্কিট ব্রেকার, আর সার্কিট ব্রেকার এর কন্টাক্টটা এইভাবে ক্লোজ ছিল, কেউ একজন ধরে এখানে টান দিবে, এই কয়েলের মধ্যে পাওয়ার আসলেই সে টানটা দিবে। আর কয়েলের এই পাওয়ারটা কখন আসবে, সে অপেক্ষা করে একটা রিলে থেকে আসবে। এই রিলে যদি এটাকে যদি ক্লোজ করে, এই দুই মাথাকে যদি ক্লোজ করে তাইলে আসবে। সে মনে করেন একটা ব্যাটারি থেকে এই একটা প্লাস, সরি এটা মাইনাস দিই, সে ব্যাটারি থেকে মাইনাস পেয়ে আছে আর প্লাস এটা এই মাথায় আছে। যখনই এই দুইটা সুইচ ক্লোজ হয় তখন এই প্লাসটা গিয়ে এই কয়েলে যায়, কয়েলে যাওয়ার সাথে সাথে মাইনাস যেহেতু আগে থেকে আছে, এই সুইচটা ক্লোজ হলে এই প্লাসটা এই কয়েলের এখানে আসবে আর এই ব্রেকারটাকে ওপেন করে দিবে। এটাই তো মূল প্রিন্সিপাল। এখন এই ব্রেকারটাকে ওপেন করতে হলে এই দুটো জিনিস শর্ট হওয়া লাগবে। এই শর্টের কাজটাই এই দুইটা এই দুইটা জিনিস দিয়ে আমরা দিয়ে দিব। দেখুন তো, এখন দেখেন এই যে ব্যাটারির প্লাসটা এইভাবে করে এই মাথা পর্যন্ত এসে বসেছিল, যখনই এই ফ্লাপটা গিয়ে এখানে ধাক্কা দিল তখন এই প্লাসটা এই শর্টের এই মাথা হয়ে এইভাবে করে এই যে দেখুন এখানে চলে আসলো। ঠিক আছে, আর যখন এটা ধাক্কা দেয় নাই তখন কিন্তু প্লাসটা এই মাথায় বসেছিল, এদিকে যেতে পারে না, যেহেতু এটা মার্কারি সুইচ। এই ধাক্কাটা দেওয়ার সাথে সাথেই মার্কারি গিয়ে দুই মাথাকে শর্ট করে অন করবে, আর অন করার সাথে সাথে প্লাসটা এইভাবে করে এইখানে যাবে। আর এই কয়েলটাই অপেক্ষায় থাকে, আমি মাইনাস পেয়ে আছি, প্লাস কখন পাবো। এই প্লাস কিন্তু সে পেয়ে গেল, পাওয়ার সাথে সাথে এটাকে সে কি করবে, টান দিয়ে ওপেন করে দিবে, মানে ট্রিপ করাবে আর কি। তো এই সার্কিটটার নাম কি বলেছি, ট্রিপিং সার্কিট বা ট্রিপিং এর যে বিষয়বস্তুগুলো আমরা প্রচুর দেখেছি, সেজন্য এখানে আমরা লিখে রেখেছি যে টু ট্রিপ সার্কিট, এটা ট্রিপ সার্কিটে যাবে। তো এইভাবে যখন অতিরিক্ত গ্যাস হবে তখন এই সার্কিট ব্রেকারকে কি করবে, এই ট্রিপ সার্কিটের মধ্যে এটাকে শর্ট করে একটা কমান্ড পাঠাবে আর যেন এই ট্রান্সফরমারটাকে পাওয়ারটা বন্ধ করে দেয়, ট্রান্সফরমারের যে সার্কিট ব্রেকার আছে সেটা যেন বন্ধ করে দেয়। তো ট্রান্সফরমার কখন ট্রিপ করবে, যখন গ্যাস তৈরি হবে, অতিরিক্ত গ্যাস তৈরি হবে। এই জন্যই এটা কখন অপারেট করবে, বুখলস রিলে অপারেট করবে গ্যাসের কারণে, গ্যাসের চাপ যখন বেশি হবে তখনই এই অপারেশনটা সম্পন্ন হবে। এই জন্যই এটা গ্যাস অপারেটেড ডিভাইস। আর ট্রান্সফরমারের তেলের যে আয়তন সেটার উপর বেস করে আমরা প্রথমে একটা সিগন্যাল নিব তার থেকে, মানে অ্যালার্ম সার্কিটটা আমরা কাজ করাবো, যে সে কি করবে, একটা অ্যালার্ম দিবে যে আমাকে এখন তেলের লেভেল কিন্তু অনেক উপরে উঠে গেছে, গরম হয়েছে বলেই তো উপরে উঠেছে, আপনি সেজন্য একটু ইমিডিয়েট অ্যাকশন নেন, একটু ট্রান্সফরমারটা ঠান্ডা করার ব্যবস্থা করেন। এই ধরনের বার্তা প্রথমে আমাকে পাঠাবে এই সার্কিট দিয়ে, আর যখন ফাইনালি বন্ধ করার প্রয়োজন হবে এটা দিয়ে বন্ধ করে দিবে। এই হচ্ছে একটা বুখল স্টিলের কাজ। তো এটা হচ্ছে ট্রান্সফরমারের সেলফ প্রোটেকশনের 1 নাম্বার। এখানে থিওরি বলা আছে, আমরা অলরেডি বলে ফেলেছি। দ্য স্লোলি ডেভেলপিং incipient faults in transformer causes the oil to be decomposed into hydrogen gas. আমরা এতক্ষণ যে কথা বললাম যে ট্রান্সফরমার কি করে, যে গ্যাস তৈরি করে, এখন এই গ্যাসটা কি গ্যাস তৈরি করে, হাইড্রোজেন গ্যাস তৈরি করে। ঠিক আছে, কি গ্যাস তৈরি করে, হাইড্রোজেন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্রান্সফরমারের মধ্যে অয়েল পাইরানল ডিকম্পোজ হলে কি ধরনের গ্যাস তৈরি হয়, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। ঠিক আছে, তো এটা স্লোলি, যেহেতু গরমটা তো হুট করে হয় না, মানে ঘন্টা খানেক 2 ঘন্টা এভাবে সময় যত লোড বাড়ে বা কোনো কারণে তৈরি হয় তখনই এই ট্রান্সফরমারের গরম হওয়াটা তৈরি হয়, আর তেল তখন কি হয়, ডিকম্পোজ হওয়া শুরু করে। দিস লাইটলি ওয়েটেড গ্যাস, হাইড্রোজেন গ্যাস কিন্তু ওজনে সবচেয়ে হালকা, মানে খুব হালকা, সেজন্যই দেখবেন বেলুন টেলুন কত কিছুতে আমরা বিভিন্ন গ্যাস ইউজ করি না, এই ধরনের হাইড্রোজেন গ্যাসও কিন্তু এই ধরনের উড়াটুরার ক্ষেত্রে ইউজ করা যায় আর কি। এটা একটা হালকা গ্যাস। দিস লাইটলি ওয়েটেড গ্যাস গোজ ইনটু দা বুখলস রিলে, তখন এই গ্যাসটা কোথায় যায়, বুখলস রিলেতে যায়, এন্ড কজেস
it to close the contact of alarm circuit known as Buchholz alarm. আচ্ছা, এই গ্যাসটা গিয়েও কি করে, ফ্লোরটাকে উপরে তুলতে পারে। অনেক সময় তেলের যে অয়েল লেভেল, এই জিনিসটা আরেকটু বলে রাখি, এখানে আবার একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। আচ্ছা, অনেক সময় এমন হতে পারে যে অয়েলের লেভেল মনে করেন এই পর্যন্তই আছে, সরি, অয়েলের লেভেল মনে করেন এই পর্যন্তই আছে, যে এখানে গ্যাস ক্রিয়েট হলো, এই গ্যাসটা এই যে ফ্লাপের এইভাবে করে এখানে যাবে, গিয়ে গ্যাসও কি করবে, ফ্লোরটাকে তুলবে। যেহেতু জায়গার রাস্তা এটা, তাহলে সে এই খালি জায়গাটাতে গ্যাস ভর্তি হবে। ভর্তি হওয়ার জন্য অনেক সময় তেল না বাড়লেও গ্যাস এসে কি করতে পারে, এটাকে, এই ফ্লোরটাকে এইভাবে লাগিয়ে দিতে পারে। তো যদি গ্যাস গিয়ে লাগায়, তখন পুরোটাই হচ্ছে গ্যাস মেকানিজমে চলে গেল। বাস্তবে এটাই হয়, যে তেল আসার আগে ডিকম্পোজ যদি শুরু হয়, তখন এইখানে ফ্লোরটাকে কে লাগায়, গ্যাসে লাগিয়ে ফেলে, মানে গ্যাসের চাপে এসে লাগিয়ে দেয় আর কি। এই কথাই বলছে এখানে, যে তখন এই জিনিসটাকে আমরা বলবো কি, অ্যালার্ম সার্কিট নোন অ্যাজ বুখলস অ্যালার্ম। তখন বুখলসে অ্যালার্ম দিবে। হোয়েন সিভিয়ার ফল্ট, যখন খুব ফল্টটা খুব মানে সিভিয়ার হবে, মানে খুব জটিল থেকে জটিল হতে থাকবে, মারাত্মক হবে, occurs inside the transformer, a large amount of gas, প্রচুর পরিমাণে গ্যাস is produced, which forces the well into rush towards the conservator through relay, hence contacts of trip circuit are closed known as Buchholz strip. তখন যে তেল থাকবে সেটাকে আপনার কনজারভেটরের দিকে, উপরের দিকে ঠেলবে, এবং সেখানে যে গ্যাস থাকবে সেই গ্যাসটা গিয়ে ফ্লাপটাকে কি করবে, ওপেন করে দিবে, এবং বুখলস স্ট্রিপ সংগঠিত করবে। এই হচ্ছে বুখলস রিলের মোটামুটি একটা ছোট্ট মেসেজ, মানে ছোট্ট হচ্ছে যে তার টিকা বা নোট যাই বলেন না কেন। আমরা পরবর্তীতে চলে যাই। 2 নাম্বার যে হচ্ছে আপনার ডিভাইসটা, মানে ট্রান্সফরমারের সেলফ প্রোটেকশনের ডিভাইস, সেটার নাম হচ্ছে পিআরডি, মানে প্রেসার রিলিফ ডিভাইস। পিআরডি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, আপনাদের জানতে হবে। অনেকেই জানেন বিষয়টা। পিআরডি মানে প্রেসার রিলিফ ডিভাইস। It is a device which is used for avoiding high oil pressure build up inside the transformer during fault condition. It is filled on the top of the main tank. The PRD allows rapid release of excessive pressure that may be generated in the events of a serious fault. ট্রান্সফরমারে যখন ভিতরে ইন্টারনাল ফল্ট সংঘটিত হয়, তখন হলে হঠাৎ করে যদি এত পরিমাণ গ্যাস তৈরি হয় যে বুখলস তো অ্যালার্ম আসলোই, মনে করেন তখন যে ভিতরে এত পরিমাণ যদি গ্যাস হয় যে এখন ব্রাস্ট করে যাবে, ট্রান্সফরমার বুমের মতো যদি ব্রাস্ট করে যায়, তখন তো ঘটনা খারাপ হয়ে যাবে। এই জন্য যে ভিতরের এক্সেস যে গ্যাস থাকে, সেই গ্যাসটাকে যদি কোনো একটা ডিভাইসের সাহায্য নিয়ে সেটা যদি বের করে দেয়া যায়, সেই সাহায্য নিয়ে যে বের করে দেয়া ডিভাইসের নাম, সেটার নাম হচ্ছে পিআরডি বা প্রেসার রিলিজ ডিভাইস। ইন্টারনাল ভিতরে যদি কোনো গ্যাসের যদি প্রেসার ক্রিয়েট হয়, আর ইলেকট্রিসিটি ফেল করলো না, যাই হোক, আমি ক্যামেরাটা একটু ইয়া করে দিই। আচ্ছা, লেখাগুলো কি বুঝে যাচ্ছে? লেখাগুলো বুঝে যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, আমি বলে নিই। তো তখন গিয়ে হচ্ছে যে এই পিআরডি বা প্রেসার রিলিজ ডিভাইস কি করে, আপনার অপারেট করে। ঠিক আছে, তো আমরা একটু গুগল থেকে হচ্ছে যে ব্রাইটনেস বেশি, যে একটু ব্রাইটনেস বেশি এটা ঠিক। আচ্ছা, তাহলে সেটিং থেকে একটু কমিয়ে দিই। আচ্ছা, এখন বোধহয় আহ আগের থেকে ভালো হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, তো এখন যেটি বলতে চাচ্ছি যে আমরা এই পিআরডিটা কি করব। পিআরডিটা হচ্ছে আমরা ইয়াতে দেখব, মানে হচ্ছে গুগল থেকে দেখব। দেখতে তো আসলে ইলেকট্রিসিটি ফেল করায় আসলে আমি
যে প্ল্যান করে রাখছি সে প্ল্যানে তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে কোন রকম পিআরডি পিআরডি এর চিত্র? যাই হোক, এটা হচ্ছে পিআরডি। তো এই এই যে ওই হচ্ছে যে মানে সকেট বা প্লাগটা আর কি এখানে লাগবে। মূলত হচ্ছে আপনার এইখান থেকে সিগন্যাল টিগনাল যেগুলো বললাম আমরা, যে অন হলে পিআরডি যদি অপারেট করে তাহলে একটা কন্টাক্টকে অন করতে হবে না? যে আমার তো পিআরডি অপারেশন হলে সাথে সাথে কি করতে হবে, সে সার্কিট ব্রেকারকে যেন অফ করে দেয় একটা কমান্ড তো দিতে হবে, সিগন্যালকে একটা কমান্ড দিতে হবে। এই সকেট গুলো দিয়ে হচ্ছে কমান্ড গুলো যায় আর কি। তো এটাই হচ্ছে ট্রান্সফরমারের গায়ের উপরে আমরা বসিয়ে দিব। তো এটা কেন বসাবো, তার কারণ যখন এক্সেসিভ হিট হবে তখন এই রাস্তা দিয়ে হচ্ছে সে যেন গ্যাসটাকে কি করে দিতে পারে, বের করে দিতে পারে। আমরা এটা যদি একটু ইয়াতে দেখি, যদি ট্রান্সফরমারের গায়ের উপরে দেখি তাহলে আসলে এখানে ওভাবে চিত্র দেখা যাচ্ছে না। যাই হোক, এটা ট্রান্সফরমারের আপনার মেইন ট্যাঙ্কের উপরে হচ্ছে এটাকে বসানো থাকে, শুধু একটু মাথায় নেন আর কি। এখন ওরকম চিত্র ঠিক পাচ্ছি না যে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মানে ভিতরের অ্যারেঞ্জমেন্ট। এখানের মতো স্প্রিং লোডেড থাকে, একটা স্প্রিং দিয়ে এটাকে চেপে রাখে। একটা যে নব থাকে এই নবটাকে এইভাবে চেপে রাখে, যেন এই জায়গায় একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা যেন এটা দিয়ে এই জিনিস দিয়ে চাপ খেয়ে থাকে। তো যখন এই ভিতরের মানে ট্রান্সফরমারের ভিতরের প্রেসারটা যখন বেশি হবে, তখন এই এই জিনিসটাকে, এই স্প্রিং এর যে চাপ সেটার উপরে এইভাবে ঠেলে, তখন এই গেপটা দিয়ে এখান থেকে প্রেসার বের হয়ে যায় আর কি। তো এটাই হচ্ছে জাস্ট স্প্রিং লোডেড মানে প্রেসার রিলিজ ডিভাইস বা পিআরডি। তা আমরা যে ট্রান্সফরমার যে বয়লার, আপনারা যারা বয়লার নিয়ে পড়াশোনা করেছেন, তো বয়লারে যদি দেখে থাকেন এই ধরনের অনেক প্রকার মানে বয়লারের গায়ের উপরে সেফটি ডিভাইস লাগানো থাকে, যার ভিতরে হচ্ছে এই ধরনের অনেকগুলো থাকে আর কি, লিভার সেফটি ডিভাইস, স্প্রিং লোডেড সেফটি ডিভাইস, অনেক ধরনের থাকে। এটার ভিতরে অনেক প্রকারের আছে। তা আমরা এটা হচ্ছে স্প্রিং টাইপ, মানে স্প্রিং এর প্রেসার দিয়ে এটাকে চাপ দিয়ে রাখবো,
যখনই হচ্ছে এই স্প্রিং এর চাপের থেকে বেশি প্রেসার যখন ভিতরে তৈরি হবে, সে এই স্প্রিং কে ঠেলে এই প্রেসারটা বাইরে চলে আসবে। এইভাবে করে এই এই জিনিসটা কাজ করে আর কি। আচ্ছা, যাই হোক, ইলেকট্রিসিটি কখন আসে আমি তো বুঝতেছি না। আপনারা আমাকে একটু সময় দিবেন, আমি ইন্টারনেটের ব্যাকআপটা ইউপিএস থেকে দিয়ে দিই, নাহলে আবার ইন্টারনেট চলে গেলে আর বিপদ হবে। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো গুগল নিয়ে তো কথা হলো, একটু ক্লাসে যাই আগে। আচ্ছা, তো এখন আমরা এই যে পিআরডি, তো এই পিআরডি সম্পর্কে দুলান যে বলেছিলাম তখন, ইট ইজ এ ডিভাইস হুইচ ইজ ইউজড ফর অ্যাভয়েডিং হাই অয়েল প্রেশার বিল্ড আপ ইনসাইড দ্য ট্রান্সফর্মার ডিউরিং ফল্ট কন্ডিশন। যখন ফল্ট হবে তখন আসলে ট্রান্সফর্মারের ভিতরে দুই ধরনের প্রেশার ক্রিয়েট হয়, একটা হচ্ছে অয়েলের প্রেশার আর একটা হচ্ছে এই গ্যাসের প্রেশার। তো এই দুই ধরনের প্রেশার হোক, যে কোনো ধরনের প্রেশারকে মানে অ্যাভয়েড করার জন্য, যেন ট্রান্সফর্মার ওই প্রেশারের কারণে যেন ব্রাস্ট হয়ে না যায়, সেই জন্যই সাধারণত এই পিআরডিটা ব্যবহার করা হবে। ইট ইজ ফিল্ড অন দ্য টপ অফ দ্য মেইন ট্যাঙ্ক, এটাকে সাধারণত মেইন ট্যাঙ্কের উপরে লাগানো থাকে। দ্য পিআরডি অ্যালোউস র্যাপিড রিলিজ অফ এক্সেসিভ প্রেশার দ্যাট মে বি জেনারেটেড ইন দ্য ইভেন্টস অফ এ সিরিয়াস ফল্ট। যখন সিরিয়াস ফল্ট সংঘটিত হবে তখন ট্রান্সফর্মারের ভিতরে যে এক্সেসিভ প্রেশার তৈরি হবে বা অতিরিক্ত প্রেশার তৈরি হবে, সেই প্রেশারকে রিলিজ করার কাজে এই পিআরডি কে আমরা ব্যবহার করব। তো এটা এই দুই প্রকার জিনিস আমরা দেখলাম, যেটা হচ্ছে ট্রান্সফরমারের সেলফ প্রোটেকশন বা ওন প্রোটেকশন বলা হয়। এখন আমরা একটা অঙ্ক করব, এটা কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষার হলে আসে। আচ্ছা, আমরা বোধহয় ব্রাইটনেস কমিয়ে দিই, ব্ল্যাক লাগুক প্রয়োজনে আমাকে, আমি আবার প্রয়োজনে উগান্ডায় যাব। হ্যাঁ, আমি জানি আপনারা চান না আমি বাংলাদেশে থাকি, ইলেকট্রিসিটি না হলে কেন ডিস্টার্ব করবে এরকম, তাই না? হুম। তাহলে দেখা যাচ্ছে, বোর্ড দেখলেই হবে, আমাকে দেখার প্রয়োজন নেই। কারণ হচ্ছে ইলেকট্রিসিটির কারণে আর কি। হ্যাঁ, সব ঘটনা সেই ঘটাইছে। তাই থ্রি ফেজ ট্রান্সফরমার, তো একটা থ্রি ফেজ ট্রান্সফরমার, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে, একটু ভালো করে দেখে নিবেন যে থ্রি ফেজ ট্রান্সফরমার অফ 220/11,000 ভোল্ট স্টার ডেল্টা is protected by circulating current scheme. Circulating current, মার্স প্রাইস, সার্কুলেটিং কারেন্ট, ডিফারেন্সিয়াল স্কিম, সব একই কথা। ঠিক আছে, আমরা সবাই জানি এই বিষয়গুলো। দ্য সিটি অন লো সাইড হ্যাভ এ কারেন্ট রেশিও অফ 600/5। হোয়াট শুড বি দ্য সিটি রেশিও অন দ্য হাই সাইড? তাহলে এই যদি প্রশ্ন হয়, আপনাকে একটু মাথা খাটাতে হবে। সিম্পল একটা বিষয়, যে আপনি একটা ট্রান্সফর্মার আঁকবেন, এটা কিন্তু পরীক্ষার হলে আঁকা থাকে না, আপনাকে ভিজুয়াল করে নিতে হবে যে একটা ট্রান্সফর্মার আছে, স্টার ডেল্টা, মানে এই পাশে স্টার ওই পাশ ডেল্টা। আচ্ছা, এই পাশ স্টার সাইডে কত, 220,
তার মানে এটা হচ্ছে 220-এর সাইড, ডেল্টা পাশে কত 11,000, তাহলে এটা হচ্ছে 11,000। ঠিক আছে, is protected by circulating current scheme, the CT ratio on side have a current of low side have a current of ratio of 600/5, মানে লো সাইড মানে স্টার সাইড, লো মানে কি স্টার, এই যে 220 ভোল্টের সাইডটা, লো সাইডে আপনার সিটি যে রেশিও সেটা হচ্ছে কত 600/5, মানে এইখানে যদি 600 হয় তাহলে এখানে কত আসবে সেকেন্ডারি কয়েলে 5 এম্পিয়ার আসবে, তাহলে এখানে হচ্ছে 600/5। হোয়াট শুড বি দ্য সিটি রেশিও অন হাই সাইড, এই হাই সাইডেও যে সিটি থাকবে সেটার রেশিওর মানটা কত আপনাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আপনাদের অলরেডি এই বিষয়গুলো বোঝা হয়ে গেছে, মানে এটা যে থিওরি সেটা জানা হয়ে গেছে। আমরা জাস্ট শুধু একটা ছোট্ট থিওরি আরেকবার বুঝে নেওয়ার চেষ্টা করব যে সিটি মানে কি। আমরা সবাই জানেন সিটি মানে হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার। এই যে আমরা একটা কয়েল আঁকলাম, সরি এত পেজে রাখবো না, এক পেজের। এই হচ্ছে মনে করেন কারেন্ট এইভাবে ঢুকে জাস্ট একটা প্যাচ খেয়ে আবার বের হয়ে গেল, এটা হচ্ছে সিটির প্রাইমারি কয়েল। সাধারণত 220 ভোল্ট, সরি 1,32,000, তারপরে 11,000, তারপরে 33,000, যে ভোল্টেজের হোক না কেন এই কারেন্ট গুলো কিন্তু সিটির ভিতরে ঢুকলে এরকম প্যাচ খেয়ে যায়। তখন এটার উপর বেস করে আমরা সেকেন্ডারিতে এরকম অনেকগুলো কোর বানিয়ে রাখি, যে এটার ভিতরে যখন প্যাচ খাবে সে তখন ইনডিউসড করে এদিকে কিছু পাঠাবে, বুঝছে, ট্রান্সফরমার অ্যাকশনের মতো আর কি। যেহেতু এটা একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, এটা নিয়ে তো আমরা পড়াশোনা করেছি পাওয়ার সিস্টেম পার্ট 1-এ। তো কিভাবে আসলো সেটা আমরা নাই বললাম, যে এটার প্রাইমারির ভিতর দিয়ে কারেন্ট যেতে গেলে যখন এখানে একটা কয়েল তৈরি হলো, এই কয়েলের কারণে মনে করেন ইনডিউসড হয়ে এদিকে একটা কারেন্ট আসলো, এটা হচ্ছে সেকেন্ডারি কোর। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রাইমারি কোর। প্রাইমারি কোর নিয়ে কোনো কথা নাই, আপনারা যে এই লম্বা তারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই প্রাইমারি কোর। এটাকে আর আসলে কোর টোর করে বানায় না, তো এটা এইভাবে একটা তার আকারেই দেখায় দেয়। এটা মানে ড্রয়িং এ এই যে দেখুন তার, এটাই সেই তারটা, মানে এটাই প্রাইমারি কোর। আর সেকেন্ডারি কোর কোনটা, এই যে যেটা ইনডিউসড হলে এদিকে, ইনডিউসড হয়ে এদিকে আসলো, এটা হচ্ছে সেকেন্ডারি কোর। এখন এই সেকেন্ডারি কোরটা, ঠিক আছে, এই সেকেন্ডারি কোরটা আপনার এইভাবে আলাদা দেখালে বিশ্রী লাগে না, এই জন্য এই ডিজাইনে এই জিনিসটাকে ড্রয়িং এ এটাকে সুন্দর লাগার জন্য এটার গায়ের উপরে এইভাবে করে সেকেন্ডারি কোরটাকে এঁকে দেয়। তাহলে এই যে সেকেন্ডারি কোর হচ্ছে মূলত এই যে আঁকা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেকেন্ডারি কোর, মানে সেকেন্ডারি যে কয়েলটা। আর এই যে প্রাইমারিটা কোনটা, এই তারটা হচ্ছে প্রাইমারি। ওকে, এইটা নিয়ে কনফিউজ হবেন না। তাহলে এই তারের ভিতরে মানে প্রাইমারি কয়েলটার ভিতর দিয়ে কত যায়, 600 যায়। আর এই কয়েল যেটা দেখতে পাচ্ছেন সেকেন্ডারি কয়েল, এই দুই মাথায় কত আসে, সেকেন্ডারি এই কয়েলের মাথায় আসে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। কে বলছে, প্রশ্নকর্তা বলছে যে যদি এটার ভিতর দিয়ে 600 যায়, রেশিও যেহেতু এই রেশিও সিটি আমরা ইউজ করছি, তাহলে 600 যদি যায় তাহলে এই কোরের দুই মাথায়, মনে রাখবেন কোথায়, এই কোরের দুই মাথায় আসবে হচ্ছে কত 5 অ্যাম্পিয়ার। এখন এই কোরটা ডেল্টায় কানেক্ট। এখন ডেল্টা কানেক্ট এই জিনিসটা আবার কি, আমরা অলরেডি এটা নিয়ে পড়াশোনা করেছি, যে এই ধরনের ট্রান্সফরমার হোক অল্টারনেটর হোক, আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই, এটা যদি অল্টারনেটর হয় বা ট্রান্সফরমার হয়, হ্যাঁ, যখন এই প্রাইমারের দিকে আপনারা প্রোটেকশন দিয়েছিলেন মনে পড়ে, এই একটা কয়েল ছিল, এই একটা কয়েল ছিল, এই একটা কয়েল ছিল, এই যে তিনটা ফেজের জন্য যে তিনটা কয়েল, এদেরকে আপনি করলেন কি ডেল্টা কানেক্ট। কিভাবে, এই মাথা এটার সাথে, এই মাথা এটার সাথে, এই মাথা ঘুরে গিয়ে এটার সাথে, আবার এই সংযোগ বিন্দু থেকে আপনি এভাবে নিয়েছিলেন। মনে পড়ে এখানে আমরা কি করেছি, ডেল্টায় কানেকশন দিয়েছি। কাকে দিয়েছি, সিটির কোর গুলোকে, সেকেন্ডারি এই কোর গুলোকে ডেল্টায় কানেক্ট করেছি। এই জিনিসটাকে সিম্পলিফাই করে এভাবে করে দেখানো হচ্ছে যে এখানে তিনটা তার আছে, আমরা তিনটা আঁকতে পারবো না, আমাদের ওই সময় নাই, সেজন্য আমরা একটা তার সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিয়ে দেখিয়েছি, একটা কোর আঁকছি, মানে এখানে তিনটা কোর আছে। আর ওরা কিভাবে আছে, এইভাবে পরস্পর ডেল্টা কানেক্ট অবস্থায় আছে এই কোর গুলো। ঠিক আছে, এই জিনিসটাই আপনাকে বোঝাচ্ছে, এই কোরের গায়ের উপরে ডেল্টা মানে এই কোর গুলো, এই তিনটা কোর মিলে এখানে ডেল্টা কানেক্ট অবস্থায় আছে। তো যদি থাকে আমাদের বুঝতে হবে একটা কয়েলের দুই মাথায় হচ্ছে কত 5 অ্যাম্পিয়ার। এই একটা কয়েলের দুই মাথায় কত 5 অ্যাম্পিয়ার, মানে একটা কয়েল যদি একটা কয়েলের ভিতর দিয়ে কত যায় দেখি, সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আমরা একটু এই ডেল্টাটাকে স্কিমটাকে একটু বুঝাই, মানে আবার একটু বুঝার চেষ্টা করি।
নর্মালি আমরা ডেল্টা কয়েল বলতে কি বুঝি, এইভাবে বুঝি তাই না? এই হচ্ছে একটা ডেল্টার কয়েল। তা আপনারা ধরেন এটা হচ্ছে একটা আর ফেজের সিটির দুই মাথা, এটা হচ্ছে আর ফেজের সিটি, এটা ওয়াই ফেজের সিটি, এটা ব্লু ফেজের সিটি। তিনটা সিটি কিভাবে আছে, ডেল্টায় আছে। এই একটা কয়েলের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, এই একটা কয়েলের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত, 5 অ্যাম্পিয়ার। কে বলে, সিটির রেশিও বলতেছে। আচ্ছা দুঃখিত, আমি ক্লাস বোধহয় কন্টিনিউ করতে পারবো না, আমার হচ্ছে ইউপিএস অ্যালার্ম দিচ্ছে, তার মানে হচ্ছে পাওয়ার শেষ। ঠিক আছে, এটা পাওয়ার নিয়ে নিচ্ছে প্রচুর, পাওয়ার শেষ। আপনারা সবাই গ্রুপে থাকবেন, আমি ছোট্ট মেসেজ দিয়ে দিই, ইলেকট্রিসিটি খুব সম্ভবত 15-20 মিনিটের ভিতরে আসবে। আমি গ্রুপে আবার আপনাদের সেম লিংকে আপনারা কানেক্ট হবেন, এবং হচ্ছে এই আজকের ক্লাসটি 2 পার্টে করে দেয়া হবে। মানে হচ্ছে এখন যে পার্টটি আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই 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 পার্টটি হচ্ছে যে আপনার ইয়াতে দিয়ে দিব, মানে দুইটা ভিডিও হচ্ছে যে আপলোড করা থাকবে। এই জন্য টেনশন নিবেন না, আপনারা গ্রুপে থাকবেন। গ্রুপে হচ্ছে যে আমরা আবার হচ্ছে যে এই পোস্ট যেটা নতুন করে দেওয়ার দরকার নাই, ওই আগের লিংকে ক্লিক দিলে হচ্ছে আপনার ক্লাসে জয়েন হয়ে যেতে পারবেন। ঠিক আছে, ইউপিএস সিগন্যাল দিচ্ছে, আমি এটাকে স্টপ করে দিই।